নমস্কার। এই অবগাহন সাহিত্য পত্রিকায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে অবগাহনের একটি বিশেষ দিন। তার কারণ আমাদের সঙ্গে যে দুই বিদগ্ধ মানুষ সংযুক্ত হয়েছেন, তাদের পরিচিতি, তাদের ব্যাপ্তি, তাদের সৃজন আহ, আলাদা করে হয়তো তুলে ধরবার বা বলবার অবকাশ যেমন বারে বারে ঘটে, ঠিক একইভাবে আহ, এই অবগাহনে আমরা বলতে পারি যে তপোধীর বাবুর আমরা পূর্বে আমাদের যে 7 দিনের আলোচনা চক্র হয়েছিল তার অন্যতম বক্তা হিসেবে তিনি তার উপস্থাপনা আমাদের উপহার দিয়েছিলেন। এবং আমরা যার কথা না বলে নয়, যাকে নিয়ে আজকের যে আলোচনা আমাদের তপোধীর ভট্টাচার্য স্যার করবেন, কথাকার ভগীরথ মিশ্র, তার যে মহাকাব্যিক উপন্যাস, মানে আমি 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 জানি না যে মৃগয়া উপন্যাসকে আজকে আমরা তপোধীবাবু আলোচনায় পাবো, সেই প্রসঙ্গের বিস্তারিত ক্ষেত্র, যে কি নামে এই উপন্যাসকে চিহ্নিত করা যাবে। তো আমরা অবগাহনের তরফে দুটো ভিডিও এই দুই ব্যক্তিত্বকে নিয়ে তৈরি করেছি। আমি অনুমতি নেব যে স্যারদের কাছে যে সেই ভিডিওটি আমি পরপর একটু চালাবো। হ্যাঁ, তো তারপরে আমরা সরাসরি আজকে প্রফেসর তপোধী ভট্টাচার্য স্যারের মূল আলোচনায় প্রবেশ করব। স্যার, আমি একটু ভিডিওটা ঠিক আছে, চালাই। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি লাইভে রে। হ্যাঁ, তুই পেয়েছিস?
তো এখানে অনেক এমন বই রয়েছে যেগুলো হয়তো আমি জোগাড় করে উঠতে পারিনি। তো আরো অনেক তো রয়েছিল, ছবি ছিল। তো আগামী দিনে আমরা সেগুলো সংযুক্ত করে ভিডিও তৈরি করব আবার। তো আমি এবার আহ, অনুরোধ জানাচ্ছি যে স্যার, যদি আপনি আপনার এবার প্রক্রিয়াকরণ আরম্ভ করেন। আমরা যারা দর্শক রয়েছেন তাদের কাছে অনুরোধ যে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা আজকে স্যারের বক্তব্যের প্রেক্ষিতে থাকে, সেটা আপনারা স্ক্রিনে রাখতে পারেন। এবং আজকের যাকে নিয়ে আমাদের এই অধিবেশন, যাকে নিয়ে আমাদের এই আলোচনা, কথাকার ভগীরথ মিশ্র, তার উপন্যাস মৃগয়া। তো তার কাছে যদি আপনাদের মৃগয়া পাঠের কোনো অভিজ্ঞতা থাকে, সেটাও আপনারা আমাদের সঙ্গে ভাগ করে নিতে পারেন। তো আমরা এবার সরাসরি স্যারের আলোচনায় প্রবেশ করব, সঙ্গে থাকুন স্যার। বলছি স্যারের একটু পরিচয় দিয়ে দাও। দিল তো আর লাগে। আচ্ছা, আমরা হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা আসলে তপোধীর ভট্টাচার্য, তার বই, তার সমালোচনা সাহিত্য, তার তত্ত্বের যে বিপুল পরিধি, তত্ত্ব আলোচনার যে বিপুল পরিধি, এটাকে কিন্তু কোনো মানে কোনো অভিধা দিয়ে আমি জানি না যে আজকের আজ থেকে 10 বছর বা 20 বছর পরে স্যারের যে বিপুল সমালোচনার জগতের যে আলোচনার ক্ষেত্র, তা সত্যি করেই এতটা 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 প্রসারিত যে স্যারকে একটা শব্দের মধ্যে ধরা, মানে আমার নিজের অভিজ্ঞতা আমি জানি যে স্যারের প্রথম আলোচনা আমরা শুনেছিলাম আমি যখন বিশ্বভারতীর ছাত্র ছিলাম 2011 সালে। এবং এ প্রসঙ্গে আমার মনে পড়ে যায় সম্মেলনে অলোক রঞ্জন দাশগুপ্ত ছিলেন, তিনি আজ আমাদের মধ্যে নেই। তো সেখানে তপোধীর বাবু ছিলেন। তো আমি সেই সময় স্যারের বক্তব্য শুনেছিলাম। তো আমাদের তো এটা আমার সৌভাগ্য বলতে হয় যে আপনাকে এবং আজকে তপোধীর বাবুকে যে আমরা পেয়েছি, এবং আপনাদের ছত্রছায়ায় যে আমরা বেড়ে উঠছি, তো এইটা 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 বড় প্রাপ্তির জায়গা বলে আমি মনে করি। তো আরম্ভ আরম্ভ করুন। হ্যাঁ, খুব সুন্দর বললে তুমি খুব সুন্দর বললে। আমি আমার সময় যখন আসবে আমি জাস্ট দু একটি কথা ওর সম্পর্কে, ও তো আমার দীর্ঘদিনের বন্ধু, আমি ওর সম্পর্কে দু একটি কথা সংযোজন করব, শুধু তোমার কথার একটু সংযোজন করব পরে। ধন্যবাদ অরিন্দ্রজিৎ এবং বন্ধু ভগীরথ মিশ্র, আমার প্রিয় কথা সাহিত্যিক। আমাকে আর দেখিয়ে লাভ কি, এখন তপোধীরকে পুরো করে দাও। হ্যাঁ, হচ্ছে। তাকে আর ধন্যবাদ জানানোর প্রয়োজন আছে বলে মনে করি না। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে একটু কথা বলবো বলে ভেবেছি, একটি কথা আমি শুরুতেই কিন্তু জানিয়ে রাখি। কারণ এটা বলা যায় যে এটা পুরনো প্রবচন। সেই প্রবচন অনুযায়ী একটা ছোট্ট চামচের মধ্যে তো আর সমুদ্রকে ধরা যায় না। তো আমার চেষ্টাটা প্রায় ওই জাতীয়ই হবে। অরিন্দ্রজিৎ শুরুতে বলেছিল, ঠিকই বলেছিল, যে একটা মহাকাব্যিক উপন্যাস এই মৃগয়া, যেটা 5 খণ্ডে বিন্যস্ত আমরা জানি। তবে ইদানিং অবশ্য আমরা অখণ্ড মৃগয়াও পাচ্ছি, এতে পাঠকের খুব সুবিধে হয়েছে। আমরা যখন প্রথম পড়েছি তখন প্রতিটি খণ্ডই আলাদাভাবে বেরিয়েছিল এবং আমরা এক এক করে পড়েছি। এবং ভগীরথের যে আখ্যান সিন্ধু, জানি না এই শব্দ বলা যায় কিনা, সেই আখ্যান সিন্ধুতে আমরা, তোমার যেমন অবগাহন পত্রিকা অরিন্দ্রজিৎ, তেমনি আমরা অবগাহনের আনন্দ আমরা পেয়েছি। কথা হচ্ছে যে তুমি মহাকাব্যিক উপন্যাস বলেছ, আমি কথাটাকে আমি প্রায় তোমার কাছাকাছি গিয়েই আমি প্রথম বলি যে এটা শেষেও বলতে পারতাম, কিন্তু তবু কথাটা উঠলোই যখন, তাই প্রথমেই বলিনি যে
এটাকে আমরা বলতে পারি, এই মৃগয়াকে আমরা বলতে পারি মহা উপন্যাস। এখন মহা উপন্যাস মানেটা কি? মহা শব্দটার তো একটা বিশেষ তোমার ব্যঞ্জনা আছে, তাৎপর্য আছে বাংলায়, গ্রেট অর্থে। আবার অর্থাৎ মহান বলতে পারতাম, কিন্তু মহান শব্দটা বড্ড বেশি আহ বলা যায় যে বহু ব্যবহৃত, তার চেয়ে মহা উপন্যাসই ভালো। কারণ মহা শব্দটা বললে শুধুমাত্র যে এটা প্রায় 1100 পৃষ্ঠার 5 খণ্ড মিলিয়ে উপন্যাস, শুধু এই জন্যে বলছি, অর্থাৎ তার বিপুল আয়তনের জন্যে, সেটা কিন্তু নয়। আয়তন খুব গুরুত্বপূর্ণ, অন্তত যখন উপন্যাস নামক শিল্প মাধ্যম নিয়ে আমরা চিন্তা ভাবনা করি, আমরা যখন উপন্যাসের মধ্যে আমরা প্রবেশ করার চেষ্টা করি। কিন্তু আরো কিছু গুরুত্বপূর্ণ কারণে ওই যে মহা বিশেষণটা আমি আগে প্রেফিক্স হিসেবে আমি আগে ব্যবহার করেছি, মহা উপন্যাস, সেটার মধ্যে কিন্তু দুটো শর্ত ভীষণ গুরুত্বপূর্ণ। এক, সময় এবং পরিসরের গ্রন্থনার দিক দিয়ে, মানে টাইম এন্ড স্পেসের যে কন্টিনিউয়াম, কথাটা পুরনো, জীবনানন্দের ক্ষেত্রেও সেটা আমরা ব্যবহার করি, এবং যারা পদার্থ তত্ত্ববিদ, ফিজিসিস্ট, তারাও সেটাকে তাদের মতো করে সেটা ব্যবহার করেন। এবং এই টাইম স্পেস কন্টিনিউয়াম নিয়ে অনেক কথা আছে। আমি বাংলা সাহিত্যের একজন সাধারণ ছাত্র, সুতরাং আমি পদার্থবিদ্যা সেই বিষয়ে, জটিল বিষয়ে আমি যাচ্ছি না, কিন্তু তার মধ্যে একটা সংকেত আছে। এই যে সময় এবং পরিসরের গ্রন্থনা আমি বলছি, এই সময় এবং পরিসরের এই গ্রন্থনা, তার মানে কি সেটা অনেক সময় আমরা বুঝি না। সময় এবং পরিসরের যে একটা অহরহ নিত্যদিন যে ডায়লগ চলছে, যে দ্বিরালাপ চলছে, যে দ্বিবাচনিকতা চলছে, তাতে কিন্তু উপন্যাসের তাৎপর্য একেবারে অন্য রকমের হয়ে যাচ্ছে। এই যে শব্দটা আমি উচ্চারণ করলাম, সবাই ব্যবহার করি আমরা, আপাতভাবে এর মধ্যে তেমন কিছু হয়তো নেই, কিন্তু আছে। কারণ তুমি যদি আমাদের আরেক মহান দার্শনিক তার জার্মান ভাষায় লিখতেন, দুঃখিত, 102 বছর বেঁচে ছিলেন তিনি এবং প্রয়াত হয়েছেন 2002 সালে। সেই গাদামার, তিনি আমাদের একটা নতুন ভাবনা দিয়েছেন, যেটা নতুন ভাবনা বটে তার মতো করে, কিন্তু তার আগে আরো অনেক দার্শনিকের এটা বলেছেন। তো আমি এর মধ্যে খুব গভীরে যাব না, কারণ এটা আমাদের দরকার নেই, কিন্তু তাৎপর্য প্রতীতিবাদ আমি তো এটাকে বলে থাকি। এই ধরো এই অতিমারিটা শুরু হওয়ার কিছুদিন আগেই মাত্র ওই দেশ পাবলিশিং থেকে আমার এই নতুন বইটা বেরিয়েছে। এই অতিমারির জন্য হয়তো অনেকে দেখেননি, সেটা হচ্ছে ওই তাৎপর্য প্রতীতিবিদ্যা। এবং আমি তোমাকে বলি যে যখন ভগীরথের আমি একজন খুব অনুরাগী পাঠক, একেবারেই বন্দুকৃত্য করছি না, কিন্তু ও আমার খুবই প্রিয় বন্ধু, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে যখন লেখাপড়ার কথা আসে, বন্ধু আছে, এই বন্ধুত্ব আছে কি নেই সেটা একেবারেই কাজের কথা নয়। তো যখন প্রথম খন্ডে খন্ডে বেরোলো, তখন থেকেই আমি পড়েছি। বস্তুত হঠাৎ করে তো মৃগয়া আসেনি বাঙালির জীবনে, বাংলা সাহিত্যে। তার আগেও তো তার একটা প্রস্তুতি চলছিল। তোমার সেই ছোট্ট ভিডিওতে ইতিমধ্যে তুমি অরিন্দ্রজিৎ দেখিয়ে দিয়েছো। অন্তর্গত নীলস্রোত আমি যখন প্রথম পড়ি, তখন আমি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আমি অধ্যাপনা করতাম, এবং সেইখানে থাকতে থাকতেই আমি তস্করও পড়েছি, তার আরকাঠি পড়েছি, চারণভূমি পড়েছি, জানগুরু পড়েছি। এগুলো নিয়ে অল্প বিস্তর একটু চিন্তা ভাবনাও আমার কলমে আমি প্রকাশ করেছি। তখন ভগীরথ তো এক সময় তরুণ ছিল, তো এখনো মনে তার কলমটা তরুণ আছে, হ্যাঁ, মনটাও তরুণ আছে, কিন্তু ওই তরুণ বয়সেই সে দেখিয়ে দিয়েছিল তার রচনার ভেতরে যে আগুন, সেই আগুন
কেন বলছি আমি এটা কি শুধুমাত্র একটা এমনি ভালো লাগে তাই বিশেষণটা ব্যবহার করলাম? একেবারেই নয়। তাহলে কি অর্থে আমি আগুন বলছি? একজন ঔপন্যাসিক, সার্থক ঔপন্যাসিক আমার কাছে তো একজন আবিষ্কারক, এবং আরো অনেকের কাছেই হয়তো একজন অভিযাত্রী, একজন আবিষ্কারক। কি আবিষ্কার করেন তিনি? আমরা যে যথাপ্রাপ্ত জীবনে, গিভেন রিয়ালিটি বলে ইংরেজিতে, গিভেন যথাপ্রাপ্ত বাস্তবের মধ্যে তিনি আছেন, তার মধ্যে যে লুকিয়ে আছে কত আশ্চর্য রহস্য, যেগুলো আমরা তাকাই কিন্তু দেখি না। সেই তো সমস্যা আমাদের নিয়ে। আমরা উই অনলি লুক অ্যাট, উই নেভার সি। আমরা তাকাই শুধু, দেখি না। তো ভগীরথ মিশ্রের অধিগত ছিল এবং অধিগত আছে সেই মিখায়েল বাখতিন, যাকে বলেছেন দ্রষ্টা চক্ষু। ইংরেজি করে বললে হঠাৎ একটু কেমন লাগে, সিইং আই। তো চোখ তো দেখবেই, তাহলে সিইং আই বলার মানে কি? মানেই হচ্ছে ওইটে, যে আমরা তাকাই কিন্তু দেখি না। তো ভগীরথ তার উপন্যাসের মধ্য দিয়ে আমাদের শিখিয়েছে, আমাদের ভাবিয়েছে যে কি করে জীবনকে শুধু তাকানো নয়, গভীরে গিয়ে দেখতে হয়, দেখাটাও শিখতে হয়। তো এই যে উপন্যাস গুলো সে রচনা করছিল, তার আগেই কিন্তু আমি ভগীরথকে প্রথম জানি। এটা ভগীরথ জানে। তার সঙ্গে যখন 1990 সালে সেই বালুরঘাট, সেটা একটা আমার জন্য অন্তত একটা অসম্ভব গুরুত্বপূর্ণ বছর ছিল সেইটি। এটা 25 বছর পূর্তি হয়েছিল। আজ তিনি এই পৃথিবীতে নেই। ভগীরথেরও খুব প্রিয় মানুষ ছিলেন তিনি। আমরা তাকে আদর করে মধুদা ডাকতাম। মধুদা মানে তার, মধু তো তার নাম নয়, মধুপূর্ণী পত্রিকা সম্পাদনা করতেন অজিতেশ ভট্টাচার্য। তো তার তখন রাবণ গল্পের এক অসাধারণ শিল্পী গল্পকার আমার কাছে, আমি তাকে চিনতাম না তখনও। চিনেছি প্রথম ওই ভগীরথ মিশ্র এবং আরো অনেকেই, সাধন চট্টোপাধ্যায় ইত্যাদি, এবং অভিজিৎ সেন তখন থাকতেন বালুরঘাটে, সেইখানে গিয়ে। তো সে যাই হোক, সেগুলো ব্যক্তিগত অনুষঙ্গে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ নয়। আমি শুধু বলতে চাইছি যে মৃগয়ার একটা প্রস্তুতি, যে 5 খণ্ডে মৃগয়া লিখলেন ভগীরথ মিশ্র, এবং বাংলার যারা পাঠক, সাহিত্যের যারা অত্যন্ত তন্নিষ্ঠ পাঠক, তাদের জন্য যে এক আশ্চর্য মহা উপন্যাস আমাদের উপহার দিলেন, যার মধ্যে যতখানি ব্যাপ্তি ততখানি গভীরতা, এবং সময় ও পরিসরের এক আশ্চর্য অন্তহীন গ্রন্থনা তুমি দেখিয়েছ অরিন্দ্রজিৎ। যে এর পরে, মানে এই মৃগয়ারও অনেকদিন পরে সে ঐন্দ্রজালিক বলে একটি উপন্যাস লিখেছে। আমরা আশা করি তুমি জানো সেটা, যে ভগীরথ কিন্তু খুব ভালো ম্যাজিকও দেখায়। সত্যি ম্যাজিকও দেখায়, এবং ফলে ম্যাজিক সম্পর্কে তার মনে, ইন্দ্রজাল সম্পর্কে তার মনে একটা অন্য ধরনের একটা প্রত্যয় ছিল, এবং অন্য ধরনের একটা, বলা যায় একটা ভিক্ষা ছিল। আমি ভিক্ষাটাকে, দেখা আর ভিক্ষা একই কথা, কিন্তু আমি একটু পুরনো বাংলা ব্যবহার করলাম। ওই যে দেখারও একটা বিশেষ প্রকরণ আছে, এটা বোঝানোর জন্য। ওই ভিক্ষার অধিকারী সে ভগীরথ। তো ওই ঐন্দ্রজালিক এটাকে আমি একটা আশ্চর্য আখ্যান বলি, যার পরে জাদুঘরও সে লিখেছে। তার 3য় বইটা এই অতিমারিটাটির জন্য আমি এখনো পাইনি। সে যাই হোক, সেটা তত গুরুত্বপূর্ণ নয়। আমি বলতে চাইছি ইচ্ছে করলেই কেউ একজন মহা আখ্যানের রচয়িতা হতে পারে না, এটা সম্ভবই নয়। যদি না তার জন্য যে প্রস্তুতির কথা আমি বলেছি, সেই প্রস্তুতিটা যদি না থাকে, অর্থাৎ তার যে অন্তঃপুর, তার সেই অন্তঃপুরটা যদি অত্যন্ত উপকরণে, উপাদানে পরিপূর্ণ না থাকে, কিন্তু তার হেঁসেলটাও সেই একই রকম চমৎকার। তার অসামান্য কিছু গল্প, ছোট গল্প আমরা পড়েছি বাংলা সাহিত্যের। বলা যায় একজন সার্থক যে গল্পকাররা এখনো আছেন আমাদের মধ্যে, তাদের মধ্যে সে একেবারে প্রথম সারিতে। কিন্তু আজকে গল্পের কথাও বলবো না। কিন্তু মৃগয়া পড়তে পড়তে আমি বারবার একটা অদ্ভুত জিনিস অনুভব করেছি, সেটাই বলতে চাই। সেটা হচ্ছে যে মৃগয়া নামে যে মহা উপন্যাস, সেই মহা উপন্যাসের মধ্যে
এমন অনেক মুহূর্ত আছে, এমন অনেক মুহূর্তের বিন্যাস আছে যেগুলো প্রকৃতপক্ষে একজন সার্থক শিল্পী ছোট গল্প নামক শিল্প মাধ্যমের তিনিই শুধু করতে পারেন। তার মানে হচ্ছে লিখছেন, তিনি গড়ছেন হয়তো এক বিশাল স্থাপত্য, কিন্তু তার মধ্যে চিত্রকর সুলভ যে সূক্ষ্ম কারুকাজ তারও অভাব নেই। এখন এই যে কথাটা বললাম, একজন স্থপতি তার মধ্যে কারুকাজ থাকে না, আমি এত মূর্খের মতো কথা বলছি না। আমি আসলে একটা অন্য কথা বলতে চাইছি, যে চাইলেও স্থাপত্যের মধ্যে, ভাস্কর্যের মধ্যে, সে একজন কথা ভাস্কর তো বটে, বাক ভাস্কর বলা উচিত, কিন্তু আমি তাকে একই সঙ্গে দেখি বাক স্থপতি, বাক ভাস্কর এবং বাক চিত্রকর। এই সব কিছু গুণের সমাবেশ তার মধ্যে এমনিতেই ছিল, যেটা মৃগয়ার সেই 5 খণ্ডের মধ্যে ভারী চমৎকার ভাবে প্রকাশিত হয়েছে। এইবার এই মৃগয়া কিন্তু বলা যায় প্রায় 4 প্রজন্মের কাহিনী, ধারাবাহিক কাহিনী বললে লোকে আবার একটু অন্যরকম বোঝে, কিন্তু আমি বলবো হ্যাঁ, এটা একটা যে ধারাবাহিকতা আছে, সেই ধারাবাহিকতা হচ্ছে কিসের ধারাবাহিকতা? দুই একটা নাম আছে, সুদর্শন সিংহ বাবু যে নামটা বারবার ফিরে ফিরে এসেছে, যিনি বাঁকুড়া সেই যে চুয়ামসিনার জমিদার, অত্যাচারী জমিদার, তার অত্যাচার কি পর্যায়ের এটা ভগীরথ দেখিয়েছে। কিন্তু ভগীরথ তো ব্যক্তির কথা বলে না, অন্তত একটা মহা উপন্যাসে ব্যক্তি যত গুরুত্বপূর্ণই হোক, সে কিন্তু ওই বিনার সরু তারের মতো থাকে। তার থাকে তো, একটা হচ্ছে মোটা তার, একটা হচ্ছে সরু তার। তো সেই মোটা তারের পাশে সরু তারের মতো অনেক ব্যক্তির উপস্থিতি আমরা দেখি, অনেক ব্যক্তিগত মুহূর্তের বিন্যাস এবং প্রতিন্যাস দেখি, অনেক চাওয়া পাওয়ার অনেক আশ্চর্য সব উদ্ভাসন দেখি। কিন্তু এটাও কিন্তু ভগীরথ মিশ্রের মূল প্রতিপাদ্য নয়। ভগীরথের মূল প্রতিপাদ্য মৃগয়া আখ্যানে হচ্ছে কি? এর আগে তাহলে আগের কথাটা আগে বলা উচিত। কার মৃগয়া? কিসের মৃগয়া? মানব মৃগয়া। মানুষেরা যে মৃগয়া হচ্ছে, যেমন আমি আসামের বাসিন্দা, আমি আসামে বাঙালি মৃগয়া একেবারে ছেলেবেলা থেকেই দেখে চলেছি। এটাও মৃগয়া। মৃগয়া মানে শিকার তো। সেখানে মানুষ যখন মানুষের শিকার করে, অত্যাচারী কোন সামন্তপ্রভু যখন আপাতভাবে তাদের বিচারে যারা ছোট, যাদের কিচ্ছু নেই, যারা সব সর্বহারা, তাদের যখন স্বীকার করে নির্মম ভাবে, নিষ্ঠুর ভাবে, তো সেই মৃগয়ার আখ্যান, হ্যাঁ, আমাদের সাহিত্যে নেই তা বলবো না, কিন্তু এমন ধারাবাহিক উন্মোচনের মধ্য দিয়ে, আমি এইবার উন্মোচন শব্দটা 2বার ব্যবহার করে ফেলেছি, এবার তার আগে আরো 2-একটা বিশেষণ আমি ব্যবহার করতে চাই, কারণ আমার মতে এগুলো মৃগয়ার পক্ষে অনিবার্য। সেটা হচ্ছে বহুমাত্রিক উন্মোচন। মানে কোন এই উন্মোচনটা শুধু একক ব্যক্তির নয়, কোন একক সময়ের নয়, কোন একক সামাজিক পরিসরের নয়, কিংবা শুধুমাত্র একক কোন রাজনৈতিক পরিসরেরও নয়। সব কিছু মিলিয়ে যে সামূহিকতা, যে সামগ্রিকতা, যে টোটালিটি যাকে বলি আমরা ইংরেজিতে, এই টোটালিটিটা ভগীরথ মিশ্রের মৃগয়ার নিয়ন্তা ভিক্ষা, এইটে আমাদের মনে রাখতেই হয়। তো আমরা যখন দেখি 5, সে ভারী চমৎকার ভাবে সে নামকরণ করে, এটাও উস্তাদ অবশ্য, আমাদের ভগীরথ চিরকালই 5টা পড়বে 5 রকম নাম দিয়েছে সে, এবং এই নামগুলো পড়লে শুনতে শুনতে আমার মনে হয় যে যা মানব মৃগয়া, তা যেন সেই মহাভারতের আমলে হঠাৎ করে লাফ দিয়ে মহাভারতে চলে গেলাম কেন? কারণ আছে। সেইখানে যে খান্ডব দহন হয়েছিল, অনেকে তো এরকম বলেন পণ্ডিতেরা,
যে মহাভারত জুড়ে তো শুধু দহনেরই উপাখ্যান, তো মৃগয়াও কিন্তু দহনের উপাখ্যান, যদিও মৃগয়ার একটা পর্বের নাম দহন পর্ব, আবার তার প্রস্তুতিও আছে। কিন্তু শেষ পর্বের নাম কি? শেষ পর্বটার কথা আমি বলি, সেটা হচ্ছে বপন পর্ব। মনে রাখতে হবে এই কথাটাও, যে আমাদের 20 শতকের একেবারে যেটা অন্তিম দশক, অর্থাৎ কিনা 90-এর দশক, সেই দশকে সে তার উপন্যাসটা রচনা করেছে, লিখেছে একটু একটু করে, প্রায় 1100 পৃষ্ঠা তো বললামই, এই 1100 পৃষ্ঠার এই মহা উপন্যাস। এবং সেইখানে একটু একটু করে যখন উন্মোচিত হয়েছে, যে উন্মোচন আসলে বহুমাত্রিক উন্মোচন, এই জন্যে অসংখ্য কুশীলবদের অবতারণা করেছে সে। কেউ কেউ হয়তো ছায়ামাত্র আছে, কিন্তু তার নামগুলো খুব গুরুত্বপূর্ণ। যে সামন্ততন্ত্র এখানে আমরা দেখতে পাই এই মৃগয়া মহা উপন্যাসে আস্তে আস্তে ক্ষয়িষ্ণু হয়ে উঠছে। আর যেটা এই ক্ষয়িষ্ণু হয়ে এই ভারতবর্ষের একটি প্রদেশ হিসেবে যে পশ্চিম বাংলা এখন অন্তত, সেই পশ্চিম বাংলারও একটা বলা যায় খণ্ডিত একটা দুটো জেলাকে নিয়ে যে রচনা হয়েছে, এটাই হচ্ছে তার কৃতিত্ব, যে বিন্দুতে সিন্ধু দর্শন করিয়েছে আমাদের ভগীরথ। এটা অত্যন্ত পরিণত লিখন শৈলী ছাড়া এবং ভাবনার সম্পদ ছাড়া এটা অসম্ভব ছিল। একটা হচ্ছে ভাবনার সম্পদ, মানে সুচিন্তিত, সুপরিকল্পিত, আর একটা হচ্ছে যে সে এন্টার সব মানুষের মেলা সে যেন বসিয়ে দিয়েছে। এবার একটা কথা বলি, যে ইংরেজি সাহিত্যের সবাই বলেন আর কি, যারা ইংরেজি সাহিত্য নিয়ে বিদ্যায়তনিক পড়াশোনা করেন, চৌসার, যিনি ক্যান্টারবারি টেলস লিখেছিলেন, তিনি হচ্ছেন গিয়ে ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, ইংরেজি কবিতার পিতা, পিতৃতুল্য এক ব্যক্তিত্ব। তার সম্পর্কে বলা হয়েছিল, পরে অবশ্যই কথাটা অন্য জায়গায়ও ব্যবহার হয়েছে, সে কথা থাক, হিয়ার ইজ গডস প্লেন্টি। তো ভগীরথ মিশ্রের এই মৃগয়া নামক মহা আখ্যানে আমরা বলতে পারি, হিয়ার ইজ গডস প্লেন্টি। এবং এই কি অর্থে? মানব প্রকৃতির তো সীমা নেই। মানব প্রকৃতিকে আপাতভাবে আমরা মনে করি সীমায়িত, কিন্তু ভগীরথ দেখিয়েছেন যে তার মধ্যে রয়েছে অসীমের ব্যঞ্জনা। এবং এই যে অসীমের ব্যঞ্জনা, এর প্রমাণ কি? কারণ এদিকে কেবল সুদর্শন সিংহবাবু, যিনি সেই ডাকসাইটে সামন্ততান্ত্রিক প্রভু, তিনি শুধু থাকেন না, উল্টো দিকে, কারণ দ্বিবাচনিকতা না হলে হবে কি করে? শুধু আলো তো থাকে না, যেমন শুধু অন্ধকারও থাকে না। অন্ধকারের এক বিপুল পিণ্ড যদি থাকে, কোথাও না কোথাও আলোর রেখাও থাকে। হয়তো তারা জয়ী হয় না আপাতভাবে, কারণ ভগীরথ তো প্রায় 4 প্রজন্মের কথাও লিখছেন। এক প্রজন্মেই সব জয় সম্পূর্ণ তো হয় না ভাই, জীবন তো এরকম নয়, ইতিহাসও এরকম নয়। তো ভগীরথ মিশ্র কি? তিনি তো শুধু উপন্যাস লেখেননি, তবে তিনি ইতিহাস খনন করেছেন। এবং আমি জানি না আমার উপমাটা ভগীরথ পছন্দ করবেন কিনা, কিন্তু খনি শ্রমিকের মতন কিন্তু তিনি পরিশ্রম করেছেন। তার অধ্যবসায়টা কিন্তু খনি শ্রমিকের। খনি শ্রমিক কিন্তু এর মধ্যে কোনো রোমান্টিকতা নেই, এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে বিপুল বিপুলতর এবং তা থেকে বিপুলতম অধ্যবসায়ের যোজনা, যেটা ভগীরথের আছে। তো যে কথা বলছিলাম, যে এই যে গ্রন্থনা তিনি তৈরি করছেন, যার একদিকে পুঞ্জীভূত অন্ধকার,
একদিকে হচ্ছে ওই সুদর্শন সিংহবাবুদের মতো লোক, হরবল্লভদের মতো লোক, দেবী পদদের মতো লোক, আবার অন্যদিকে পরীক্ষিত বাউরিও তো আছে, নিশান বাউরির ছেলে। নিশান বাউরি যে যখন ছোট ছিল ভগীরথ সেটা দেখিয়েছেন, এবং এটা খুব তাৎপর্যপূর্ণ। ও এই প্রসঙ্গে বলি, আমি তাৎপর্য প্রতীতির কথা বলতে গিয়ে অন্যদিকে একটু চলে গিয়েছিলাম। সেটা হচ্ছে যে একটা মহা উপন্যাস শুধুমাত্র যে সব বড় মাপের একটা গথিক স্ট্রাকচার তৈরি করে তা কিন্তু নয়। এই গথিক স্ট্রাকচারের ফাঁকে ফোকরে সে কিন্তু মিকেল অ্যাঞ্জেলোর মতন, মিকেল অ্যাঞ্জেলোর সিস্টিন চ্যাপেল আমি দেখিনি, কিন্তু প্রচুর ছবি দেখেছি, গল্প শুনেছি, তাই বলছি যে এইখানে অলঙ্করণের যে কাজগুলো, যেখানে প্রতিটি ইউনিটের, প্রতিটি এককের আলাদা তাৎপর্য আছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? প্রথম খণ্ড থেকে পঞ্চম খণ্ড অবধি আমাদের ভগীরথ আসলে তাৎপর্যের মালা গেঁথে চলেছে, এবং এই তাৎপর্যের মালা গাঁথায় শুধু সামূহিক বাচন, যেটাকে এই লাং বলতে পারি আমরা, এই একজন বিখ্যাত, পৃথিবী বিখ্যাত ভাষা চিন্তাবিদ সোসিউর, বন্দে সোসিউর, তার কথায় আবার সে সামূহিক বাচনের সঙ্গে, লাঙের সঙ্গে পেরলকেও, অর্থাৎ একক বাচনকেও কিন্তু সমান গুরুত্ব দিয়েছে। আর এই রার ভূমির তাহলে চুয়াম সিনা নাম, এই যে নামটা, সে তো প্রতীকী নাম, এটা একটা প্রতীকী নাম। এই এই যে চুয়াম সিনা, সেটা যে কোনো অন্য কোনো জায়গাতেও থাকতে পারত, তবে এক্ষেত্রে মৃগয়ার ক্ষেত্রে যেহেতু অনুপুঙ্খের উপর একজন সত্যিকারের সার্থক ছোট গল্পকার হিসেবে তিনি ভীষণ গুরুত্ব দিয়ে থাকেন, এই জন্যে রারভূমি যেহেতু তিনি বেছে নিয়েছেন, রারভূমির যে ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক উপাত্ত, সেদিকেও তাকে নজর দিতে হয়েছে। পীড়ন পর্ব থেকে তিনি দহন পর্বে গেছেন, দহন পর্ব থেকে তিনি লুণ্ঠন পর্বে গেছেন, লুণ্ঠন পর্ব থেকে তিনি মন্থন পর্বে গেছেন। আর মন্থন কিসের জন্য? আমরা সমুদ্র মন্থনের কথা জানি, মন্থনের কিন্তু আরেকটা গভীর অর্থ আছে। আমরা ওই ভগীরথ মিশ্রের মতো আখ্যানকারেরা যদি জীবন মন্থন না করেন, তাহলে ওই হাসান আজিজুল হক যে জীবন ঘষে আগুন লিখেছিলেন, ওই আগুন, যে আগুনের প্রসঙ্গ আমি একটু আগে এনেছি, ওই আগুন জ্বালবেন কি করে? আর সব শেষে তো বলেছি বপন পর্ব, স্বপ্ন বপন। কিন্তু ভগীরথ আমাদের পঞ্চম খণ্ড, আমরা এটা সবচেয়ে কিন্তু বৃহৎ কায়, সেই অর্থে 384 পৃষ্ঠা। এই জন্যে আমরা যারা মনোযোগ দিয়ে পড়েছি, আমরা আমরা লক্ষ্য করি যে কোথাও একটা অন্তঃসলীলা ফল্গুধারার মতো ভগীরথের একটা বেদনা ঘনীভূত হয়ে উঠছে তার মধ্যে। তিনি আসন্ন এক বিপদের ছায়া দেখতে পাচ্ছেন, এবং ভগীরথ যে আসন্ন বিপদের ছায়া দেখতে পাচ্ছিলেন, তখন তার আগের তৃতীয় পর্ব থেকে আমরা দেখছি এক চারদিকে এত মৃত্যুর আয়োজন, তবু স্বপ্ন নিয়ে বাঁচে তথাকথিত আমজনতা, বা তার চেয়েও নিচু তলায় যারা থাকে। জীবনানন্দ মনে পড়ে যায়, তাই না? মরণের হাত ধরে স্বপ্ন ছাড়া কে বাঁচিতে পারে? কিন্তু এই যে মরণের হাত ধরে স্বপ্ন ছাড়া কে বাঁচিতে পারে, গভীর বেদনার সঙ্গে ভগীরথকে লক্ষ্য করতে হয় যে স্বপ্ন চিরস্থায়ী হয় না। কারণ যে মানব মৃগয়া ওইদিকে লেখাই তার অভীষ্ট, সেই মানুষই নিজেকে নিজেই মৃগয়া করতে থাকে। এই কথাটা খুব ভালোভাবে লক্ষ্য করতে হয় আমাদের। মানুষ, আমি আবার বলছি কথাটা, মানুষ নিজেই নিজেকে মৃগয়ার ব্যাপৃত হয়ে যায়। তখন কি ঘটে?
ভগীরথ সেটাও দেখিয়েছেন যে বাঘের গড়ে ঘুঘের আসার মতন প্রিয়ব্রতরা আসে বটে। নিশান বাউড়ির ঘরে পরীক্ষিত বাউড়িরা জন্ম নেয় বটে। সব শেষে সুকুমারের মতন এক মানুষ গড়ার কারিগরকে আমরা দেখি পঞ্চম খণ্ডে, আমরা দেখি বটে। কিন্তু তা সত্ত্বেও মানুষ যদি কোনো কারণে তার ভাবাদর্শ থেকে, কারণ অনেক থাকতে পারে, ভগীরথ যে সেই কারণগুলো দেখাননি তা নয়, কিন্তু বস্তুত মৃগয়া নিয়ে আলোচনা করতে গেলে এক আলোচনায় হবে না, সম্ভব না। আমি শুধু আজকে একটু প্রাথমিক অবতারণা করছি মাত্র, কারণ অনেক কথা বলে দিতে হচ্ছে, কারণ তা নাহলে অনেক কথা অনুক্ত থেকে যায়, এবং আমি নিশ্চিত আমার বলা শেষ হওয়ার পরেও সেই অনুক্তের পরিসর অনেক বড়, কিছু করার নেই আমার। তো যাই হোক, যেটা বলছিলাম যে এটা সত্ত্বেও মানুষ ভাবাদর্শ থেকে স্খলিত হয় কেন না, কি কারণ? এই কারণটা, উত্তরটা আমার এসে গেছে ঠোঁটে, কিন্তু আমি এটাকে একটু থামিয়ে রেখে বলি। এর কারণ হচ্ছে ভগীরথের দুর্লভ জীবন ঘনিষ্ঠ থাকার জনিত অভিজ্ঞতার সঞ্চয়, তার ঝুলিটা পূর্ণ। কারণ আমরা সবাই জানি সে পশ্চিমবঙ্গ সরকারের একটা বড় ধরনের সে আধিকারিক ছিল, এবং জমির সঙ্গেই ছিল তার কাজ। অর্থাৎ এক কথায় মানুষ ছাড়া তো আর জমি হয় না, তো জমি এবং মানুষের সঙ্গেই ছিল তার কাজ। তো সে মানুষের কত ভাঙন দেখেছে, মানুষের কত অপচয় দেখেছে, মানুষের কত পরাজয় দেখেছে, যে পরাজয় হয়তো সে নিজেই নিজের এর জন্য দায়ী। কিন্তু তবু ভগীরথ অন্তত তৃতীয় খণ্ড পর্যন্ত দেখিয়েছেন যে, বা চতুর্থ খণ্ডের শুরুতেও দেখিয়েছেন যে মানুষ কখনো কখনো হারতেও পারে, কিন্তু চিরদিনের মতো সে কখনো পর্যুদস্ত হয় না। যদি হতো তাহলে সুকুমার আসে কোত্থেকে? পঞ্চম খণ্ড আসতে পারে না তো। এবং ওই যে কুটুম কাটুম দেখালে না তুমি অরিন্দ্রজিৎ, তোমার ওই ছোট্ট ভিডিওতে, ভগীরথ কিন্তু এইগুলোতে ওস্তাদ। তো সে, আমি এটাকে একটু বৃহত্তর অর্থে ধরছি, তার কাছে এই যে টুকরো টুকরো মানুষের ছবি, সেই মানুষের ছবি থেকেই কিন্তু মানুষের অস্তিত্ব যা হয়তো খণ্ডিত হয়ে আসে, সেটা থেকে সে তার ওই কার্টুন কুটুমের সে উপাত্ত সংগ্রহ করে নেয়। যেমন কার্টুন কুটুমে নেয়, তেমনি তার ছোট গল্পেও নিয়েছে বারবার। এবং দেখা যাচ্ছে, যেটা খুবই লক্ষণীয়, যে এই মহা উপন্যাসের ক্ষেত্রেও কিন্তু এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে সত্য। শস্যের ভেতরে যদি ভূত ঢুকে যায়, ভূত চালানো যায় কি? দুর্ভাগ্যের কথা আমাদের যে পশ্চিমবঙ্গ তারই শিকার হয়েছে। কথাটাকে আমি ইচ্ছে করি আর আর বাড়াচ্ছি না, আর প্রসারিত করছি না, না হলে করা যেত, অনেক রকম ভাবে করা যেত। কিন্তু আমি তো এইখানে যেটা বলছি যে মৃগয়ার প্রিজমে, মৃগয়া আমার কাছে একটা প্রিজম, সময়ের প্রিজমে আমি কিন্তু কেবল এই মানুষের পরাজয় গাথা, মানুষকে মৃগয়া, ওই যে শোষক যারা, অত্যাচারী যারা, দাম্ভিক অত্যাচারী যারা, নির্মম অমানবিক দানবিক বলা ভালো, অত্যাচারী যারা, তাদের অত্যাচারে মানব মৃগয়াটাকে তো আমি শুধু দেখছি, আমি দেখছি মানুষ নিজেই নিজের ভাবাদর্শ থেকে বিচ্যুত হওয়ার জন্য নিজেই নিজেকে নিজের শিকারে পরিণত হয়ে যাচ্ছে। স্খলনের এটাই ধর্ম। তো ভগীরথ, আমি এখন যে কথাটা বলবো এতে কেউ চমকে যাবেন না, ভগীরথ একজন শল্য চিকিৎসকও বটে না। ভাই আপনারা কেউ কিন্তু তার কাছে এই জন্য যাবেন না। কেন শল্য চিকিৎসক? সে উপন্যাসে কিন্তু একটা শল্য চিকিৎসকের ভূমিকা নেয়, সেটা আগেও নিয়েছিল, এমন না যে সে মৃগয়াতেই প্রথম নিল।
একেবারে অন্তর্গত নীল স্রোত থেকে সে সেটা নিয়ে যাচ্ছে। তার যে ছোট গল্পগুলো বাংলা সাহিত্যে চিরজীবী হওয়ার জন্য এসেছে, তার প্রতিটি আমি যদি মনে রাখি, প্রত্যেকটি একটাও ব্যতিক্রম না, তাহলে দেখবো যে ভগীরথ লেখে বটে, কিন্তু তার হাতে আসলে শল্য চিকিৎসকের ছুরি। তবে সে তো জাদুকরও বটে, এই জন্য কখনো কখনো সেই ছুরিটা তুলিতে রূপান্তরিত হয়ে যায়। এবং এই বিষয়টাই হচ্ছে ভগীরথ মিশ্রের জাদু। সে জাদুকর, কোনো সন্দেহ নেই। জাদু আমাদের দেখাক বা না দেখাক, কিন্তু সে জাদু দেখিয়ে চলেছে তার উপন্যাসগুলিতে, এবং মৃগয়াতেও সে দেখিয়েছে। মৃগয়াতে অনেক কিছুই বলবার আছে। মৃগয়াতে আমার মাঝে মাঝে মনে হচ্ছিল যে সে কি আমাদের অর্ধেক সমাজের যাদের নিয়ে, অর্থাৎ আমাদের যারা মেয়েরা, নারী মহল, তাদের প্রতি কি সে খানিকটা অবিচার করেছে? যতটা পরিসর তাদের দরকার ছিল দেওয়ার, সে কি সেটা দিয়েছে? এই প্রশ্ন আমার ছিল। তো আমি কিছুদিন আগে আমি যখন বইটা আবার পড়লাম, এর মধ্যে মাস 2-3 আগে পড়েছি, তো সেখানে আমি দেখতে পাই যে আমার এই প্রশ্নটা আমার মনের মধ্যে ছিলই। প্রশ্নটা তো আমারই, কিন্তু আমি উত্তর পেয়ে গেলাম এইভাবে, যে এই মৃগয়ার মধ্যে কিন্তু, কারণ কিছু করার তো নেই ভগীরথের, ভগীরথকে তো অনেক কথা বলতে হবে। সেই অনেক কথা বলার জন্য যে পরিসর, সে তো নিজেই নিজেকে দেবে না। সেই জন্য এইখানে তাকে, যে নিশান বাউরির স্ত্রী, অল্প সময়ের জন্য আখ্যানে এসেছে, নেরেটিভে এসেছে, কিন্তু সেও তো একটা জীবন্ত চরিত্র হয়েই এসেছে আমাদের কাছে। আর একটু যান্ত্রিক সমস্যা হয়তো হচ্ছে। এক মিনিট, বোধ হয় এটা হঠাৎ কি হয়ে গেল বুঝলাম না। ওই নেটের সমস্যা হচ্ছে মনে হচ্ছে। নেটের সমস্যা বোধ হয়, কিন্তু মহা সমস্যা। হ্যাঁ, হ্যাঁ, কি করা যায়? হ্যাঁ, এবার 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 শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? আচ্ছা, হ্যাঁ, ওই ভিডিওটা একটু চালু করে দিন। হ্যাঁ, শোনা যাচ্ছে। ভিডিওটা কে জানে। ভিডিওটা স্যার একটু চালু করে দিন। এবার শোনা যাবে কি অরিন্দ্রজিৎ? হ্যাঁ, এই আচ্ছা, তাপতি এসে গেছে, দুঃখিত, এসে গেছে। একটা বড় ঝামেলা হ্যাঁ, হয়ে হ্যাঁ, গেল। হ্যাঁ, ঠিক আছে। কিছু যেমন করার প্রথম নেই। খণ্ডে আমি আমি কিছু কিছু বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আমি বলতে চাইছি আমার যে বক্তব্য, যে সিংহবাবুর বংশে নারীরা চিরকালই এক একটি সহস্র দল পদ্ম, এটা কিন্তু কথকের স্বর, অর্থাৎ ভগীরথ মিশ্র যিনি লিখছেন তার স্বর। আর পুরুষেরা মধ্যাহ্ন আকাশের সূর্য। সূর্য কখনো জগতের একটি মাত্র কুমুদিনীকে আলো দেয় না, অর্থ অত্যন্ত স্পষ্ট, এটা প্রথম খণ্ডেই আছে। এখন কথা হচ্ছে কি, যে
এতে তো কেবল একটা মানে একজন দুজন মেয়েদের কথা বলা হয়নি, পিতৃতন্ত্রের যারা চিরকাল মৃগয়ার বস্তু তাদের কথাই তো বলছে। কিন্তু মনে রাখতে হবে যে প্রধান স্বরের সঙ্গে অনেক গৌণ স্বর থাকে, ভগীরথ মিশ্র যেটা সবচেয়ে ভালো জানেন। অতএব ওই মুখ্য স্বরের সঙ্গে অরিন্দ্রজিৎ এটা কি ইয়ে হচ্ছে, ইকো হচ্ছে? না তো, না না না, স্যার ইকো হয়নি স্যার, ইকো হয়নি স্যার। ইকো হচ্ছে না। আরেকটা ওই আপনার আরেকটা প্রোফাইলও খোলা রয়েছে, এটা দেখতে পাচ্ছি। ইকো হচ্ছে না, কিন্তু লাইভে যখন প্রোগ্রাম হচ্ছে তখন ইকো ইকো হচ্ছে হচ্ছে না। না, ইকো হচ্ছে না। অসুবিধে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি এই কথাটা অন্তত শেষ করি, যে সেটা হচ্ছে যে মৃগয়াতে আমরা দেখতে পাই পীড়নের হাজার কৌশল, কিন্তু সেই হাজার কৌশলের বিরুদ্ধে প্রতিবাদ যেটা হয়, প্রতিরোধ যেটা হয়, হয়তো সেটা অনেক সময় নেয়, কিন্তু ভগীরথ দেখিয়েছেন সেই উত্তাপ কিন্তু পুঞ্জীভূত থাকে, প্রচ্ছন্ন হয়ে অবশ্য থাকে অত্যাচারিতদের মধ্যে, শোষিতদের মধ্যে। সুতরাং আমাদের ভগীরথের যে মৃগয়া, সেই মৃগয়ায় সামাজিক, রাজনৈতিক, ঐতিহাসিক যে পর্যায়গুলো আছে, সেই পর্যায়গুলোর মধ্যে মানব মৃগয়ার নানা সংরূপ ব্যক্ত হয়েছে। এখন কথা হচ্ছে যে এটা তো মহা উপন্যাস বলি আর যাই বলি, আখ্যান মানেই হচ্ছে স্বর থেকে স্বরান্তরে যাওয়া। সেই স্বর থেকে স্বরান্তরে যে যাওয়ার ব্যাপারটা, সেটাও কিন্তু ওই 5 খণ্ডের মধ্যে বড় চমৎকার ভাবে ভগীরথ আমাদের করে দেখিয়েছেন। একদিকে সামন্তবাদ, এবং সামন্তবাদের পরে যে আমাদের দেশের যে আধা সামন্তবাদী পরিস্থিতি, তার সঙ্গে যে পুঁজিবাদের গাঁটছড়া, সেটা কি করে একটু একটু করে যে প্রকট হয়ে পড়ল, এটা দ্বিতীয় খণ্ডের শেষ দিক থেকে তৃতীয় এবং চতুর্থ খণ্ডে স্পষ্ট। যেটা আমি একটু আগে বলেছি, যে পীড়ন যখন প্রবল হয়ে ওঠে, তখন দ্বিবাচনিকতার নিয়মেই প্রতিবাদ এবং প্রতিরোধেরও সমিধ প্রস্তুত হয়। এই সমিধ প্রস্তুতির গল্পও কিন্তু মৃগয়ার অন্যতম প্রধান বক্তব্য। আরেকটা কথা বলি, যে পৃথিবী বিখ্যাত এক সাহিত্যতাত্ত্বিকও বলতে পারো, দার্শনিকও বলতে পারো, পল রিকো, তিনি 3 খণ্ডে টাইম এন্ড ন্যারেটিভ নামে একটি চমৎকার প্রবন্ধের প্রতিবেদন আমাদের সামনে উপস্থাপিত করেছেন। তো সেখানে তিনি বলেছেন যে 3টে স্তরে, তিনি তার ভাষায় 3 টায়ার্ড স্কিম আছে একটা সার্থক আখ্যানের মধ্যে। প্রথম হচ্ছে উচ্চারণ, আটারেন্স, তারপরে হচ্ছে স্টেটমেন্ট বা বিবরণ, এবং তারপর হচ্ছে যে টেক্সটটা উপস্থাপিত হচ্ছে, যে বয়ান উপস্থাপিত হচ্ছে, তার একটা নিজস্ব জগৎ। তার মানে লেখকের নিবিড় কিছু উচ্চারণ, যার মধ্যে সময় এবং পরিসরের গ্রন্থনাটাই আসল। তারপর বিবরণ, তার মধ্যে সময় এবং পরিসরের গ্রন্থনা থেকে সমাজ, ইতিহাস, রাজনীতি, মনস্তত্ত্ব সবই প্রকট হয়। আর এবং এই দুয়ের যোগফলে বা অভিঘাতে আমি বলতে পারি যে একটা একটা বয়ানের একটা জগৎ গড়ে ওঠে। ভগীরথ কিন্তু ওই পল রিকো যে ওই 3টে ত্রিস্তরীয়, 3টে স্তরের যে আকল্পের কথা আমাদের দেখিয়েছেন একটা সার্থক আখ্যানে, সেইখানে সেটা স্পষ্ট আমাদের ভগীরথের মধ্যেও। এবং এই সঙ্গে আরেকটা জিনিস বলি, যে ভগীরথ যে সময়ে বিচরণ করেছে, তার তো জীবন যাপনের অভিজ্ঞতা, সেটাকে সে ফিকটিভ
টাইমে, ফিকটিভ বলতে কি ফিকশন থেকে ফিকটিভ কথাটা আসছে, অর্থাৎ আখ্যানের এক নিজস্ব সময়ে সে রূপান্তরিত করেছে। মৃগয়ায় এই জন্যে যে বহুমাত্রিকতার কথা আমি শুরুতে বলেছি, এই জন্যে তার বহুস্বর, এবং এবার দ্বিতীয় কথাটা বলছি, আগে যেটা বলিনি, অনেকার্থোদ্যুত না, অর্থাৎ হয়তো সে একটা গল্প বলছে আমাদের, নিশ্চয়, হয়তো কেন, নিশ্চয়ই গল্প বলছে, কিন্তু সেই গল্পটাই শেষ না, সেটা তো বাইরের খোলস, তার ভেতরের শ্বাসটুকু কি সেটা আমাদের বুঝতে হবে। সেই শেষটা হচ্ছে এই যে সামাজিক জীবন বলো, রাজনৈতিক জীবন বলো, এবং ঐতিহাসিক জীবন বলো, ইতিহাসটাকে আলাদা বলার দরকারও নেই, মনস্তাত্ত্বিক জীবন বলো এবং আস্তিত্বিক জীবনও বলতে পারো, এক্সিস্টেন্সিয়াল যে লাইফ, তার মধ্যে একটা হচ্ছে বাহির, একটা হচ্ছে ভিতর। এই বাহির এবং ভিতরের মধ্যে যে যাতায়াত, এটা এত স্বচ্ছন্দে করেছে ভগীরথ মৃগয়া নামক এই মহা উপন্যাসে, যে এটা যদি কোনো পাঠক লক্ষ্য না করেন তাহলে মৃগয়া তিনি মিস করে গেলেন, মৃগয়ার যে আসল নির্যাস সেটাই তিনি মিস করে গেলেন কিন্তু। এবং এই হচ্ছে গিয়ে আমাদের ভগীরথের দৃষ্টিতে ভিক্ষা শব্দটা আমি আবার ব্যবহার করছি, মহাসময়ের মধ্যে আধারিত খণ্ড সময়ের যে আততি ভরা, টেনশন ভরা, আততি মানে টেনশন, টেনশন ভরা, টানাপোড়েন ভরা যে স্পন্দনময় যে যে উপস্থাপনা, সেইটাই হচ্ছে গিয়ে আমাদের লেখকের, এই ক্ষেত্রে আমাদের ভগীরথ মিশ্রের অন্বিষ্ট। এবং এই অন্বিষ্ট উপস্থাপনার মাধ্যমেই সে আমাদের কাছে উন্মোচিত করে ওই শল্য চিকিৎসকের ভঙ্গিতে ক্ষয়িষ্ণু সামন্ততন্ত্রকে, তারপর তার পাঁজর থেকে বেরিয়ে আসা যে আধা খেচড়া পুঁজিবাদ এইখানে আমাদের দেশে হয়েছে, সেই তার দিকেও তর্জনী সংকেত করা। কিন্তু দ্বিবাচনিকতার নিয়মে তো যেখানে অন্ধকার, যেখানে প্রচ্ছায়া, সেখানেই তো আলোর সংকেত থাকে। আরেকটা একজন বিখ্যাত আমেরিকান রিকনস্ট্রাকশনিস্ট, বিনির্মাণপন্থী ভাবুক, নেই, তিনি অনেকদিন আগেই মারা গেছেন, পল দে ম্যান, একটা অসাধারণ বই আছে তার, ব্লাইন্ডনেস এন্ড ইনসাইট, অর্থাৎ যেখানে অন্ধ বিন্দু, সে ব্যক্তিগত স্তরেই হোক, সামাজিক স্তরেই হোক, রাজনৈতিক স্তরেই হোক, সেখানেই কিন্তু উদ্ভাসনেরও সূত্রপাত। এটা আমাদের ভগীরথ কিন্তু বারবার দেখিয়েছে এই 5 খণ্ড জুড়ে। যেখানে দেখতে পাচ্ছি অন্ধকার আর কোথাও পরিত্রাণের পথ নেই, তখনই কিন্তু দেখা যাচ্ছে যে কোনো একটা পথ খুলে যাচ্ছে। কে খুলছে? মানুষ। মানুষকে যতই মানব মৃগয়ার অভিসন্ধি হোক, মানুষকে তো শেষ পর্যন্ত পরাস্ত করা যায় না। তাই একেবারে শেষে, না শেষের আগেও একটু বলি যে ওইখান থেকে একটা সময় যখন তার আমরা ওই উপন্যাসেও আমরা যে পশ্চিমবঙ্গে যখন বামফ্রন্ট আসার আগে যুক্তফ্রন্ট এলো, ওই সময়টাকেও সে দেখিয়েছে। যুক্তফ্রন্ট থেকে বামফ্রন্টে যে এসে যাওয়া, তো এসে যাওয়া মানে কি বললাম আর হয়ে গেল, সেরকম তো নয়। ভগীরথ তো রাজনৈতিক প্রতিবেদন লিখছে না, ভগীরথ তো উপন্যাস লিখছে। সে তো উপন্যাসের নিজস্ব শিল্প ভাষায় তা দেখাবে। তার মানে কি, ওই যে বলছি ত্রিস্তরীয় আকল্প, যেটা পল রিকো বলেছেন, তার উচ্চারণও সেই অনুযায়ী পাল্টে পাল্টে গেছে, প্রতিটি খণ্ডে আটারেন্সটা পাল্টে গেছে, তার বিবরণ বা স্টেটমেন্ট সেটাও পাল্টে পাল্টে গেছে। এবং তৃতীয় ত্রিস্তরের যেটা 3 নম্বর স্তর, ওয়ার্ল্ড অফ দ্য টেক্সট যাকে বলছেন, অর্থাৎ তার আখ্যানের যে নিজস্ব জগৎ, সেই জগৎটাও তো পরিবর্তিত হয়ে গেছে। তাহলে এই যে ত্রিস্তরীয় আকল্পের অনুসরণ আমরা ভগীরথের মৃগয়ার মধ্যেও দেখি, সেইটে প্রমাণ করে যে সে কোনো রাজনৈতিক প্রতিবেদনও লিখতে চায়নি। রাজনৈতিক অন্তঃস্বর তার আছে, এবং ফ্রেডরিক জেমসনের সেই বিখ্যাত বইয়ের ভাষায় বলতে পারি পলিটিক্যাল আনকনসিয়াসনেস, যেটা রাজনৈতিক অবচেতনা তাকে লালিত করেছে, সেইখানে
বারবার একই কথা পুনরাবৃত্তি করে লাভ নেই, কিন্তু কিভাবে দেখব, কোন ভাবাদর্শগত উপস্থাপনা থেকে দেখব, কোন বিশ্বাসের ভিক্ষা থেকে দেখব, এটা তো তার কাছে দিবালোকের মতো স্পষ্ট। এরা তো ভগীরথকে খুঁজতে হয় না, খুঁজতে হয়নি তো মৃগয়ার মধ্যে। সেই জন্যে সে যেমন দেখায় যে পশ্চিমবঙ্গে পাল্টে যাচ্ছে সময়, কংগ্রেসি অপশাসনের পরে আসে যুক্তফ্রন্ট, কিন্তু যুক্তফ্রন্টের পাঁজর থেকেই জন্ম নেয় আবার বামফ্রন্ট। আবার বড় দুর্ভাগ্যের কথা যে কি বলবো, যে সুচেতনা, জীবনানন্দের ভাষ্য শব্দ ব্যবহার করছি, যে সুচেতনার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল বামফ্রন্টের অনেক স্বপ্ন ভরা দিনগুলি, দেখা যাচ্ছে সেই স্বপ্ন ওই মানুষ নিজেকে নিজে মৃগয়া করে বলে সে কিন্তু ধীরে ধীরে দুঃস্বপ্নের চূড়াবালিতে হারিয়ে গেল। সুতরাং বিষ্ণুদের ভাষায় যতই বলি চূড়াবালি আমি দূর দিগন্তে ডাকি, কোথায় ঘুড়সওয়ার, সব সময় ঘুড়সওয়ার আসে না। তবে পঞ্চম খণ্ড যেখানে শেষ হচ্ছে সেটা তো আর আমাদের ভগীরথ জানেন, ব্যক্তি ভগীরথ জানেন, কিন্তু ঔপন্যাসিক ভগীরথ তো পঞ্চম খণ্ডের শেষে যেখানে সুকুমাররা কথা বলে, ভারী সুন্দর কথাবার্তা, এটা মনে রাখার মতো স্মরণীয় বাচন। কে বলেছে? এজরা পাউন্ডে যেটা বলেছেন যে কবিতা হচ্ছে গিয়ে মেমোরেবল স্পিচ, ছোট গল্প মেমোরেবল স্পিচ, এবং উপন্যাস যদি উপন্যাসের মতো হয় সেও মেমোরেবল স্পিচ। এবং এটা ভগীরথের এই মহা উপন্যাসে আমরা বারবার দেখতে পাই। কিন্তু সেটা তো পরবর্তী ইতিহাস বলবে, সেটা হয়তো ভগীরথ লিখবে কিনা আমি জানি না, সে এখন জাদু নিয়ে ব্যস্ত, ইন্দ্রজাল আর জাদুকর নিয়ে ব্যস্ত। কিন্তু যদি লেখে কোনো দিন, তখন আমরা অপেক্ষা করে আছি, এইটুকু বলতে পারি যে সময় যখন নিঃসময়ে পরিণত হয়, চূড়াবালিতে যখন পরিণত হয় আমাদের স্রোতধারা, ফল্গুধারা বলে যখন তাকে ভুল করা চলে না, তখন এই সার্বিক বিনাশ এবং অবক্ষয়ের পর্যায়ে মানুষ নিজেকে নিজে মৃগয়া কিভাবে করে, নাকি মৃগয়া থেকে সরে দাঁড়িয়ে অন্য কোনো চেতনার নতুন অশ্বারোহীদের আমরা দেখতে পাই, আমাদের দেখানো হয়। আপাতত এরকম একটা প্রশ্ন আমাকে বিদ্ধ করছে, যদিও আমি হয়তো দুই এক জায়গায় লিখেছি যে একটি সার্থক ছোট গল্প কিংবা কবিতা কিংবা উপন্যাস যে অনেক প্রশ্নমালা তুলে ধরে নীরবে নিভৃতে, এবং আমাদের প্রত্যুত্তর যোগ্যতা আমরা অর্জন করেছি কিনা একজন ভগীরথের মতন একজন শিল্প কুশল একজন স্রষ্টা তা কিন্তু পরীক্ষা করেন যে আমরা প্রত্যুত্তর যোগ্যতা অর্জন করেছি কিনা। আপাতত এইরকম একটা আমি কিন্তু কোনো সমাধানে পৌঁছতে পারিনি, হয়তো এটা আমারই দুর্বলতা। এই 5 খণ্ড লেখার পরেও যদি আমার মনে হয় যে ভগীরথ মিশ্র আরো না লিখলে আমরা তো এখনো একটা হজবরল অবস্থা থেকে তার পরিত্রাণ পাচ্ছি না। সুতরাং যদি আমরা ওই প্রশ্নের সামনে দাঁড়িয়ে থাকি নিরুত্তর, তাহলে সেটা ভগীরথের কৃতিত্বের প্রমাণ। কিন্তু আমরা প্রত্যুত্তর যোগ্যতা অর্জন করেছি কিনা এর কিন্তু মীমাংসা হলো না, এটা হয়নি, খুব শিগগিরই হবে বলেও আর মনে করি না। অতএব মৃগয়ার মতো মহা উপন্যাস সূক্ষ্মাতি সূক্ষ্ম বিশ্লেষণ করে তরুণ প্রজন্মের গবেষকেরা আমাদের কাছে উন্মোচিত করুন, উদ্ভাসিত করুন, এই প্রত্যাশা নিয়ে আপাতত আমি থামছি। আমরা জানি না, মানে আমার এরপরে আমরা তো দ্বিতীয় পর্বে, আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আলাপচারিতার যে পর্ব, কথাকার ভগীরথ মিশ্র এবং তপোধীর ভট্টাচার্য, সেই দ্বিতীয় পর্বে প্রবেশ করব। আমি লক্ষ্য করছিলাম এখানে
তপোধীর স্যারের অত্যন্ত কাছের একজন মানুষ কৃষ্ণপ্রিয় ভট্টাচার্য। হ্যাঁ, তো আমাদের সঙ্গে প্রথম থেকে আছেন এবং অত্যন্ত মূল্যবান সংযোজন কিন্তু উনিও করে চলেছেন, আমরা তাকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমার আমার সঙ্গে স্যার একমত হবেন যে আমরা বারে বারে এটা দেখে এসেছি যে তপোধীর স্যারের যে দেখার দৃষ্টিভঙ্গি তা সবসময়ের জন্য কিন্তু আমাদের শুধু আলোকিত করে। এই এই শব্দবন্ধটা হয়তো যথার্থ হবে না, কিন্তু এত এত বিপুল বিচিত্রতাই আমাদেরকে বারে বারে নতুন উপলব্ধির ক্ষেত্রকে আমাদের সামনে উন্মোচিত করে, সেটা আমার মনে হয় খুব উল্লেখযোগ্য। এখানে আমি আমি একটু একটু মানে সরাসরি ভগীরথ স্যারের কাছে যাবার আগে আমি একটু কয়েকটা শব্দবন্ধ যেগুলো স্যারের আলোচনায় উঠে এসেছে সেগুলো একবার বলে দিই। যে স্যার খনি শ্রমিকের এই শব্দবন্ধটা ব্যবহার করেছেন। বহু তো আমাদের শিরোনামের উল্লেখ ছিল। সময়ের দলিল, যেটা খুব গুরুত্বপূর্ণ। এবং আরেকটি গুরুত্বপূর্ণ শব্দ সেটা হচ্ছে যে এই যে নিজেকে মৃগয়া করে চলা, এই যে জীবনের মন্থন, এবং এবং উনি এই যে মানে ত্রিস্তরীয় আকল্প নির্মাণের যে প্রসঙ্গ উনি বলেছেন, যেখানে বিভিন্ন পর্বে তার দেখার দৃষ্টিভঙ্গিকে, মেঘা উপন্যাস দেখার দৃষ্টিভঙ্গিকে তিনি দাঁড় করিয়েছেন, এবং একটি একটি নির্দিষ্ট প্রিজমের মধ্যে কিন্তু আমাদের আমাদের দাঁড় করিয়েছেন, যেখানে অনেক বলার অবকাশও যেমন তৈরি হয়েছে, সেরকম উপন্যাস যখন শেষ হচ্ছে তখন একটা অনত্যের পরিসরও যেন আমাদের নতুন জীবন জিজ্ঞাসার সামনে দাঁড় করাচ্ছে। তো তো এবার আমরা সরাসরি চলে যাব যাকে নিয়ে এই আলোচনা, তার প্রতিক্রিয়া। স্যার স্যার আপনার এবার প্রতিক্রিয়া আমরা শুনতে চাই, তারপর আবার তপোধীর স্যারের কাছে যাব। নমস্কার। এতক্ষণ কি বলবো, মুগ্ধ হয়ে শুনছিলাম। মাঝে প্রকৃতির টানে 1 মিনিটের জন্য যেতে হয়েছিল, কিন্তু যেতে ইচ্ছে করছিল না। এক আশ্চর্য বাচন রীতি, বাচন ভঙ্গি, এক ঈর্ষণীয় বাচন ভঙ্গি আমার এই বন্ধুটি কিভাবে আয়ত্ত করেছে আমি জানি না। শুনতে শুনতে যেন নিজেকেই আবিষ্কার করছিলাম।
অর্থনীতির জায়গাতে শেষ কথা বলে ভূস্বামীরা। এদেশের ভূস্বামীরা চটলে কোনো রাজনৈতিক দলের